নমস্কার। শুরু করছি মেষ রাশির মাসিক রাশিফল সেপ্টেম্বর 2026। তো সেপ্টেম্বর মাস মেষ রাশির জন্য কেমন যাবে? তো প্রথমেই বলবো, খুব ভালো একটা মাস হবে সেপ্টেম্বরের জন্য। ভীষণ সুখবর আছে, মঙ্গল লগ্নপতি মঙ্গল রাহু মুক্ত হবে, লগ্নপতি মঙ্গল বলবান হবে। এরপর কেন সেটা বলছি, আর সেটাই হবে 3 সেপ্টেম্বর। তো মেষ রাশির জন্য সেপ্টেম্বর মাস একটা দারুণ আকর্ষণীয় মাস হতে চলেছে, ইন্টারেস্টিং মাস হবে, দারুণ মাস, অনেক কিছু প্রাপ্তির মাস। তো অনেক কিছু পাওয়া যাবে, অনেক কিছু প্ল্যানিং করতে হবে, নতুন করে কিছু শিখতে হবে, এরকম একটা মাস হলো সেপ্টেম্বর মাস। কিছু চ্যালেঞ্জ আছে, সেগুলোও বলবো ভিডিওতে। আচ্ছা, এরপর আমি কিছু ঘটনার কথা বলবো যেগুলো সেপ্টেম্বর মাসে ঘটবে, যেটা ইম্পর্টেন্ট ঘটনা, না বললেই নয়। সেগুলো তার প্রভাব অবশ্যই মেসের ওপরে পড়বে, সেইগুলোর ব্যাপারে বলবো। আর ওই বিষয়গুলোর ওপরে কী প্রভাব ফেলবে আর কোন দিকে সতর্ক থাকতে হবে সেটাও বলবো। আচ্ছা, শেষে বলবো একটু রেমেডির কথা। তো রেমেডি যেমনই হোক না কেন, অবশ্যই মঙ্গল বলে কথা। মঙ্গল এখন আছে রাহুর নক্ষত্রে। কিছুদিন পরে এই সেপ্টেম্বর মাসেই মঙ্গল রাহু মুক্ত হবে। এটা একটা ভালো সংকেত। যেমন তেমনই শুক্র মানে আমাদের শুক্র গ্রহ, সেও মঙ্গলের নক্ষত্রে এখন আছে, কিছুদিন থাকবে সেপ্টেম্বরে। তারপর শুক্র গ্রহ সাথীতে যাবে, রাহুর নক্ষত্রে যাবে। তো সেটা শুক্র মঙ্গলের দৃষ্টি বিনিময় হবে একটা। তো কী করে হবে সেটা বলছি। প্রথমে 3 সেপ্টেম্বরের কথা বলে রাখি। এই ঘটনাগুলো এতটা ইম্পর্টেন্ট ঘটনা যে এই ঘটনাগুলোর কথা না বললেই নয়। মেষ লগ্ন, মেষ রাশি খুব ইম্পর্টেন্ট একটা রাশিচক্রের রাশি। তো তার জন্য আরও ইম্পর্টেন্ট গ্রহ হলো মঙ্গল, এবং সেই মঙ্গল কিছুদিন পর কিছু কিছু ইম্পর্টেন্ট রোল প্লে করবে তোমাদের জন্য। সেটা হলো, প্রথমে বলে রাখি, এখন আদ্রায় আছে, মানে রাহু নক্ষত্রে আছে। 3 সেপ্টেম্বর ওই দিন মঙ্গল আদ্রা ছেড়ে যাবে পুনর্বসু নক্ষত্রে। এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। পুনর্বসু দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং দেবগুরু বৃহস্পতি তোমাদের ভাগ্যপতি। তাই মঙ্গল লগ্নপতি হিসাবে ভাগ্যপতি নক্ষত্রে প্রবেশ করবে 3 সেপ্টেম্বর। তো এই যে একটা ব্যাপার, তার মানে ভাগ্যপতি নক্ষত্রে প্রবেশ করা মানে হলো ভাগ্যের উদয় হওয়া, ভাগ্যের উদয় হতে শুরু হওয়া। তাহলে ভাগ্য কেমন থাকবে, যদি বলি মেষের ভাগ্য সেপ্টেম্বরে কেমন থাকবে, প্রথমেই বলে রাখি যে 3 সেপ্টেম্বর ভাগ্য উদয় হবে। তো এই পুরো মাসটাই মেষ রাশির জন্য একটা সুযোগের মাস, একটা কিছু করে দেখাবার মাস, ভাগ্য উদয়ের মাস। তো কী কী বিষয়ে আরও সুযোগ আছে সেটা আমি বিস্তারিত বলছি। 12 সেপ্টেম্বরের কথা একবার বলে রাখি। 12 সেপ্টেম্বর শুক্র রাহু নক্ষত্র সাথীতে প্রবেশ করবে, এবং শুক্র তুলায় প্রবেশ করবে। তো সেই শুক্র যখন রাহু নক্ষত্রে প্রবেশ করবে, তখন শুক্র রাহু যুগলবন্দি শুরু হবে। তো শুক্রর একটু শক্তি বাড়বে, এবং মঙ্গলের ক্ষেত্রে শুক্রের শক্তি বৃদ্ধিটা কখনো ভালো লক্ষণ নয়। যেমন এদিকে মঙ্গল রাহু মুক্ত হচ্ছে, এটা যেমন একটা সুযোগ, আর শুক্র রাহু যুক্ত হচ্ছে, তো সেটা যেমন একটা চ্যালেঞ্জ, সেটাও তেমন একটা চ্যালেঞ্জ। তো দুটোই থাকবে, সুযোগও আসছে আর চ্যালেঞ্জও আসছে। তো এবার সবাইকেই কাজে লাগাতে হবে। চ্যালেঞ্জ এলে ভেঙে পড়লে চলবে না, আর সুযোগ এলে লুফে নিতে হবে আর নিজেদের কাজে ব্যবহার করতে হবে। যাই হোক, এবারে যেটা বলছিলাম, যখন সেপ্টেম্বরের 3 তারিখে গুরু নক্ষত্রে আসবে মঙ্গলদেব, থাকবে কিন্তু সেই 3rd হাউসেই। তাহলে 3rd হাউসে মঙ্গল তখন থাকবে। এই সময় মানে তৃতীয়ভাবে ভাগ্যবতী নক্ষত্রে মঙ্গল কি ফল দেবে সেটাই আমি একটু বলে রাখছি। অনেক মেষ রাশির জাতক জাতিকারা এরকমভাবে ফল পাবে যে হঠাৎ করে তাদের যোগাযোগ বাড়বে, আশেপাশের লোকরা তাদেরকে কেউ তাদের কর্মে এবং কেরিয়ারে হেল্প করে তাদেরকে একটু, তাদের কেরিয়ার হোক, জীবন হোক, ভাগ্য হোক, যেটা যে স্তরে তোমরা ছিলে সেটা থেকে একটু আপলিফটমেন্ট হবে, মানে একটু উন্নতির দিকে যাবে। তো কেউ যেমন যদি কারো স্যালারি 10,000 টাকা হয়, সেটা যদি 15,000-এ হয়ে যাবে, এইরকম একটা সুযোগের আমরা মানে দেখা পাবো, সুযোগ আশা করব যে ভাগ্য উদয় হবেই। আর আরেকটা কথা হলো, ভাগ্যবতী যেহেতু দেবগুরু বৃহস্পতি, তিনি এখন আছেন কোথায়, কর্কটে উচ্চস্থ অবস্থায়। তো ভাগ্যবতী নক্ষত্রে যদি মঙ্গল যখন যাবে 3rd হাউসে, আমাদের পুনর্বসু নক্ষত্রে, তাহলে কি হবে, যেহেতু 3rd হাউসটা যোগাযোগ, যেহেতু 3rd হাউসটা আমাদের কলিগ, আমাদের আত্মীয় স্বজন, ভাই বোন, এই এদের দ্বারা আমরা কোনোভাবে উপকৃত হব, এবং সেটা আমাদের কাজে লাগবে জীবনের উন্নতির কাজে। তো এইরকম একটা ঘটনা ঘটবে। ছাড়াও আমাদের যে ডেলি রুটিন, তাতে আমূল পরিবর্তন হবে।
আমাদের শরীরের জন্য হতে পারে, কারণ লগ্নপতি মঙ্গল অনেকেই শরীরের জন্য শরীর চর্চা বৃদ্ধি করতে হতে পারে, বা এরকম রুটিন, ডেলি রুটিন যেটা যারা এখন যে রুটিনে তারা অভ্যস্ত সেটাকে চেঞ্জ করতে হতে পারে, আমূল চেঞ্জ হয়ে যাবে। এটা আমূল চেঞ্জ, যেটা চেঞ্জ করলে তার শরীর আর আত্মবিশ্বাস, শরীর মন আত্মবিশ্বাস বাড়বে, সেরকম জায়গায় আমরা চলে যাব। এছাড়াও আরও আরও অনেক ভালো কথা আছে। আমি সেপ্টেম্বর মাসটাকে দুটো ফেজে ভাগ করব, ফার্স্ট 15 ডেজ আর লাস্ট 15 ডেজ। এটা করলে আমার বলতে সুবিধা, তোমাদের বুঝতে সুবিধা, তাই আমি দুটো ভাগে ভাগ করে বোঝানোর চেষ্টা করছি সেপ্টেম্বর মাসটা সত্যি প্রকৃত অর্থে মেষ রাশির জন্য কেমন যাবে, সংক্ষেপে বোঝানোর চেষ্টা করছি। আর আমি বলবো যে যদি আমার কথাগুলো মন দিয়ে শুনে বোঝার চেষ্টা করা হয় তো অবশ্যই বুঝতে পারা যাবে। আর আমি সব কিছুই শুধুমাত্র বলে যাচ্ছি যে গাড়ি হবে বাড়ি হবে, এরকম আমি কখনোই কোনোদিনই করিনি কোনো ভিডিওতে। আমি কেন হবে সেটাও বলে যাই, আর কি ফল হবে সেটা পারফেক্টলি বলে যাই। তো সেজন্য হয়তো অনেক ভিডিও বড় হয়, বা আরও হয়তো দুটো কথা এক্সট্রা বলতে হয়, সেজন্য অনেকে হয়তো ভিডিও বড় হচ্ছে বলে স্কিপ করে চলে যায় বা হয়তো দেখেই না, সেটা আলাদা কথা, কিন্তু আমার কাজ আমি করে যাই। যাই হোক, যেটা বলছিলাম, এবারে যখন আমাদের প্রথম 15 ডেজের কথা বলবো, যে ওই সময় কি হবে। ফার্স্ট 15 ডেজ শুক্র থাকবে আমাদের কোথায়, শুক্রকে দেখতে পাচ্ছি আমরা আমাদের কন্যা রাশিতে, চিত্রা নক্ষত্রে। তো এটা 15 ডেজে শুক্র মঙ্গল কানেকশন হবে, এটা ভালো একটা সংকেত নয়। আচ্ছা, তবুও বলছি লাস্ট 15 ডেজের থেকে এই যে 15 ডেজ, ফার্স্ট 15 ডেজ এটা ভালো অনেকটাই, কারণ শুক্র আমাদের লগ্নপতি নক্ষত্রে থাকলে আমাদের শরীর হয়তো একটু খারাপ হতে পারে, কিন্তু বাকি অন্যান্য বিষয়গুলো, যেমন আমি বলছি আমাদের সঞ্চয়ের কথাটা, আমরা সেভিংস করতে পারবো, আমরা ব্যবসায় উন্নতি করতে পারবো, এবং আমাদের দাম্পত্য জীবনে একটা ভারসাম্য বজায় রাখতে পারবো। কোথায়, কখন, এই ফার্স্ট 15 ডেজ। তাহলে আমরা কি, তখন মঙ্গল থাকবে পুনর্বসু নক্ষত্রে, ভাগ্যে উদয় হবে ব্যবসা বাণিজ্যের মাধ্যমে, পার্টনারশিপের মাধ্যমে, বন্ধু বান্ধবদের মাধ্যমে। তারা উদয় না হলেও তারা সমর্থন করবে, অনেকের উদয় হবে এরকম কোনো কথা নেই, কিন্তু আমরা এটুকু বলতে পারি যে তাদের সমর্থনে আমাদের যে না হওয়া কাজ বা যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান হয়ে যাবে, এই আমি বলতে চাইছি। আচ্ছা, তাহলে এটা একটা ভালো কথা। এরপর এই সময় আমাদের রবি কেতু বুধ আমাদের পঞ্চম ভাবে থাকছে, তাহলে পঞ্চমপতি পঞ্চম ভাবে থাকছে ত্রিকোণভাবেই প্রথম 15 ডেজ, প্রথম 15টা দিন। এরপর ওই 15টা দিনে আমাদের পঞ্চম ভাব একটু একটু সমৃদ্ধ হবে, রবি বুধ একসঙ্গে থাকবে, তার মানে সন্তানের উন্নতি, তার লেখাপড়া, তার পড়াশোনা, মানে প্রেম, তার শরীর স্বাস্থ্যের উন্নতি। মেষ রাশির বা লগ্নে যারা ব্যক্তি আছে, যদি তারা পড়াশোনা করে বা স্টুডেন্ট হয়, তাদের উন্নতি হবে, তাদেরও ভবিষ্যতে যারা প্ল্যানিং করছো যে উচ্চশিক্ষা নিয়ে আমরা কোথাও বিদেশ যাব বা কোথাও ডিগ্রি নিয়ে কোনো রাজ্যের বাইরে যাব, এরকম কিছু প্ল্যান করছো, তো তাদের বলবো যে সাকসেস হওয়ার চান্স 98%। তো এরকমই ব্যাপার ঘটবে প্রথম 15 ডেজ। তো ওই সময় যদি কোনো সুযোগ আসে তাহলে অবশ্যই সুযোগটা কাজে লাগবে, আর লাগালে কাজে লাগবে, সফল হবে, একটা রেজাল্ট আসবে। তাহলে মেষ রাশির জন্য প্রথম 15 ডেজটা এরকম। আর শনির দিক থেকে কী ফল পাবো, শনি আমাদের কি করবে, যেহেতু দ্বাদশভাবেই আছে, যারা বিদেশে অলরেডি আছে বা যারা মানে চাইছো দেশে আসতে, তাদের কিন্তু এখন সহজে দেশে ফেরা সম্ভব হবে না, তারা কোনো না কোনো কারণে বাধাপ্রাপ্ত হবে, এবং বিদেশ যারা যেতে চাইছো তারাও এই মুহূর্তে বিভিন্ন পেপার ওয়ার্কের জন্য আটকে যাবে। তো আবার যারা পড়াশোনার জন্য যেতে চাইছে তারা কিন্তু যেতে পারবে, এইটা মাথায় থাকে জন্য। কিন্তু কর্মের জন্য যাওয়াটা এই মুহূর্তে সম্ভব হবে না, এটা একদম হবেই, দেখে নিও, যারা সবাই যারা দেখছো হবেই, দেখবে, মিলিয়ে নেবে। আচ্ছা, এবার যেটা বলবো যে অন্যান্য বিষয়, আমি ব্যবসা বাণিজ্যের কথা বলেছি, দাম্পত্য জীবনের কথা বলেছি, সন্তানের কথা বলেছি। যদি কেউ চাকরি করে বা চাকরিজীবী হয় তাদের কেমন যেতে পারে, তাদেরও বলবো যে এই প্রথম 15টা দিন তাদের একটু অনেকটা রেহাই হবে, খুব কষ্ট হবে তা নয়, মোটামুটি বেশ 80% ভালো চাকুরিজীবীদের বা যারা স্যালারিড পার্সন তাদের জন্য
80% ভালো ফল কর্মজগতে। যা শনির এখন বক্রি আছে, অনেক পেন্ডিং কাজগুলোকে সমাধান শেষ করতে হবে, তো এই কাজগুলো এখন চাপ আসবে, মানে এরকম পেন্ডিং কাজের প্রেশার আসবে, বা কাজের জগতে প্রেশার, মানে আরও করো, আরও এক্সট্রা চলে আসবে, এরকম একটা সমস্যার মধ্যে আমাদের যেতে হবে। তো এটা এই জন্য ভালো নয়, মানে কি বলবো, কর্মজগতের জন্য খুব একটা ভালো সংকেত নয়। এখন সামনে পুজো আসছে, এই সময় যদি ওয়ার্কলোড আসে, এটা খুব একটা ভালো সংকেত নয়। এছাড়া আমি এরপরে চলে যাব অন্যান্য যে বিষয় যদি আসে, যদি বলি আয় ইনকাম কেমন হবে, আমি বলেছি সঞ্চয় বেশ ভালো হবে, সেভিংস হবে। ইনকাম যদি কথা বলি, একাদশপতি শনি, ইনকামের মধ্যে একটা আগে যেমন চলছিল তার থেকে একটু গতি আসবে, সেটাও একটা ভালো সংকেত। তবে খুব বেশি যে বেড়ে যাবে তা কিন্তু এই প্রথম 15টা দিনের মধ্যে এখন হবে না, দেখতে পাচ্ছি না। মানে চেষ্টা করলে হয়তো বাড়তে পারে, তবে সেটার চান্স খুবই কম। তবে সেভিংস হবে, যাই হোক না কেন সেভিংস হবে তুলনামূলক ফার্স্ট 15 ডেজ। এইবারে দেখি যে লাস্ট 15 ডেজে আমরা কতটা সেভিংসটা বাঁচিয়ে রাখতে পারবো। তো চলো লাস্ট 15 ডেজ দেখে নিই। লাস্ট 15 ডেজটা হলো, এবারে ওই সময় রবি চলে যাবে, মানে পঞ্চমপতি যাবে কন্যা রাশিতে ষষ্ঠভাবে, সেখানে বুধও থাকবে কিছুদিন, রবি বুধ একসঙ্গে থাকবে। তো এটা একটাও ভালো যে পঞ্চমপতি ষষ্ঠভাবে, তার মানে তখন লাস্ট 15 ডেজে কী হতে পারে, সন্তানের শরীর স্বাস্থ্যের অবনতি হতে পারে, খারাপ হতে পারে, অনেকের প্রেমে ব্রেকআপ হতে পারে, অনেকের পড়াশোনায় ব্রেকআপ মানে পড়াশোনা ব্রেক আসতে পারে। তাহলে এই রকম অনেক কিছু ঘটবে, যে পড়াশোনায় ব্যাঘাত ঘটছে, উচ্চশিক্ষায় ব্যাঘাত ঘটছে, মনোসংযোগে অভাব হচ্ছে, এরকম। তো প্রথম 15টা দিন তাও ভালো। এরপরে যে লাস্ট 15 ডেজের কথা বলছি, সেই তখন মঙ্গলকে আমরা আবার পাবো পুষ্যা নক্ষত্রে। তো পুষ্যা নক্ষত্র শনির নক্ষত্র হবার দরুন তখন শনি মঙ্গল একে অপরের কি হচ্ছে, শত্রু। তো এবার শত্রু নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে, তখন যারা প্রথম দিকে এই প্রথম 15টা দিন আমাদের যারা হেল্পফুল ছিল, সেটা যেই হোক, যারা তোমাদের হেল্প করেছে, তারা আবার গিয়ে ওই সময় আবার লাস্টের দিকে গিয়ে আবার তারা শত্রুতা করতে পারে, কষ্ট দিতে পারে, বাধা দিতে পারে, সেটা যে কোনো কাজে হতে পারে, সে যে কোনো কারণেই হতে পারে, ওরা দেবেই একটা ব্যাপার। কারণ এটা করা তাদের স্বভাবের মধ্যে পড়ে। কারণ একটা কথা বলি, 3, 6, 11 বা 12 এইগুলো সব ভালো ভাব নয়। এই ভাবের মধ্যে যে সমস্ত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা পড়ে, তারা সবাই আমাদের ক্ষেত্রে নিতে আসে সব, মানে 3, 6, 11 যেগুলো, 11 বড় ভাই, আর 3 নম্বরটা এই পাশাপাশি জ্ঞাতি গোষ্ঠী আত্মীয় স্বজন যারা জ্ঞাতি ভাই এরকম। তারপরে 6 নম্বরটা শত্রুতা, এরা সবাই নিতেই আসে, এরা শত্রু ভাব। তো এইরকম মানে শত্রু যদি নিজের কেউ হয়, নিজের ক্লোজও হয়, তারাও কিন্তু ওই শত্রুর মধ্যে পড়বে, 6 নম্বরে পড়বে, সুতরাং সে নেবে। তো যাই হোক, এটা বলছি ওই জন্য থার্ড হাউসে পুষা নক্ষত্রে যখন মঙ্গল থাকবে, তখন আমাদের মানে খুব একটা ভালো রেজাল্ট আমরা পাবো না। ওই অফিসের কলিগদের থেকে দূরে থাকতে হবে, ওরাই আমাকে প্রেশার দেবে, ওয়ার্কলোড দেবে। আমি বললাম না, ওয়ার্কলোড আসবে, ওরাই আমাদের দেবে। তো এইরকম সমস্যার মধ্যে আমাদের ফেলবে। আবার যখন ওই মঙ্গল আমাদের চতুর্থভাবে যাবে পুষ্যা নক্ষত্রে গুরুদেবের সঙ্গে, তখন ঘরে অশান্তি ডেকে আনবে ওই বাইরের লোক, গৃহে অশান্তি, শারীরিক সমস্যা, হাড়ে গোড়ে ব্যথা হবে। তো এইরকম ব্যাপার। তো এবার মঙ্গল বৃহস্পতি একসঙ্গে থাকার দরুন হয়তো মানে অনেকটা সুবিধা হবে মঙ্গলের, যে গুরুর সঙ্গে আছি, মানে অনেকেই বলবে নীচভঙ্গ হয়ে যাবে, নীচভঙ্গ রাজযোগ হবে। তো তবুও বলছি, নীচভঙ্গ রাজযোগ হওয়ার কিছু ব্যাপার নেই। নীচ যে সে নীচ, মানে তাকে নীচ হওয়ার ফল ভোগ করতেই হবে। তাহলে শরীর স্বাস্থ্যের দিকে লাস্ট 15 ডেজ নজর রাখতে হবে, বিশেষ করে রক্তঘটিত রোগ। আর যাদেরকে বলবো যে রাফ ড্রাইভিং করে বা দুর্গম স্থানে যাত্রা করে, তাদেরকে বলবো সাবধান হতে। এর আগের সপ্তাহের ভিডিওতে আমি বলেছিলাম যে 26শে আগস্ট যেদিনে নেপালে বন্যা বিপর্যয় হলো, মানে আমাদের বুধবারের কথা বলছি আমি, বুধবারের কথা সাপ্তাহিক রাশিফলে প্রায় প্রত্যেকটা রাশিকেই বলে দিয়েছিলাম। সমস্ত রাশিফলে যতগুলোর ভিডিও আমি দিতে পেরেছিলাম, আমার এক্স্যাক্টলি মনে নেই যে আমি কতগুলো রাশির ভিডিও দিয়েছিলাম, কিন্তু যাদেরকে দিয়েছিলাম না, তাদেরকে আমি প্রত্যেককে বলেছিলাম যে বুধবারে সতর্ক থাকবে, এবং বুধবার দিনটা খুব ভাইটাল দিন, এবং ওই দিন কিছু ঘটবে। তো সেদিন শুক্র সঞ্চার করেছে মঙ্গলের নক্ষত্র চিত্রায়,
আমি বলেছিলাম যে ওই দিনটা খুব সাবধান, আর সেই দিনই বন্যা বিপর্যয় হয়েছে বা ওই রকম প্রাকৃতিক বিপর্যয় নেপালে হয়েছে। আর সেই বিপর্যয়ের প্রভাব কিন্তু সমগ্র ভারতবর্ষে না পড়ুক, অন্তত আমাদের ইস্টার্ন ইন্ডিয়ার যে পার্ট, মানে আমাদের উপরে ওই জলটা কিন্তু আমাদের বাড়ির পাশ দিয়ে বেরোবে, ওই হলো কথা, ব্যাস। এবারে বুঝে নাও সব, মানে প্রভাবটা পড়বে। ওই জলটাই গিয়ে হয়তো এই নদী ও নদী পাস করে আমাদের বাড়ির পাশ দিয়ে গিয়ে সাগরে পড়বে, তার প্রভাবটা এগ্রিকালচারে পড়বে, জিনিসপত্রের দাম বাড়বে, সামনে পুজো আসছে, ফসল ডুববে। হ্যাঁ, এইটা হলো ব্যাপার। সেই জন্যই বলছি যে এই ভাইটাল দিন একটা রোল প্লে করে দিয়ে চলে গেল, মানে চাবি খুলে চলে গেল, ঘরটা খুলে দিল, জল ঢুকিয়ে দিয়ে চলে গেল। এবারে তুমি এবার সারা মাস সাফার করো, এটাই বলেছিলাম, তাই সেটাই হয়েছে। যাই হোক, আমি এবার শুরু করছি। আজ লাস্ট 15 ডেজের কথাটা একটু বিস্তারিত বলে রাখি। যেটা ভাইটাল কথা, যে মঙ্গল পুষ্যা নক্ষত্রে প্রবেশ করবে, এটা মঙ্গলের জন্য নিচস্থ হবে, কর্কট রাশিতে যাবে। তো সেটা মঙ্গলের জন্য খুব ভালো নয়। ওই সময় শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখার সঙ্গে সঙ্গে সমস্ত দিকে নজর রাখতে হবে। শত্রুরা অ্যাক্টিভ হবে, ঋণ বাড়বে, তখন সঞ্চয় কমবে, কাজের ইনকাম কমবে। ঠিক আছে, ওই যে বলেছিলাম ফার্স্ট 15 ডেজ ভালো কিছু হলে লাস্টটা খুব খারাপ, মানে শেষ দিকটা খারাপ হবে, মানে সতর্ক থাকতে হবে। খারাপ যে সবার হবে তা নয়। বললাম ড্রাইভিং, আর যারা দূরে কোথাও যাত্রা করে, দুর্গম স্থানে যাত্রা করে, কর্মসূত্রে যাত্রা করে, তাদেরকেও সাবধান থাকতে হবে। এরপরে বলবো রবির ষষ্ঠভাবে আসাটা, শরীর স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, সন্তানের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে, প্রেমের দিকে খুব ভালো রেজাল্ট দেবে না। আর সপ্তমপতি শুক্র কিন্তু স্বক্ষেত্রী হবে, এবং স্বক্ষেত্রী হয়ে তুলায় যাবে, এবং তুলায় বলেছে রাহু নক্ষত্রে প্রবেশ করবে। তাহলে কি দাম্পত্য অশান্তি হতে পারে, ব্যবসায় ডামাডোল দেখা দিতে পারে। তো আবার বলছি, এখানে যেমন মানে সমস্যা আছে, সমাধানও আছে। যেমন বলবো যে ব্যবসায় শুক্র রাহুর একটা যদি সংযোগ ঘটে, তাহলে কিন্তু আমাদের ব্যবসায় ফুলে ফেঁপে উঠতেও পারে। তো সেই জন্য বলবো যে ঘাবড়াবার কিছু নেই। রাহুর নক্ষত্রে শুক্র ভালোই ফল দেয়, কারণ ফাটকা ইনকাম দেয়, ইনভেস্ট করলে ভালো ইনকাম আসে, হঠাৎ করে ইনকাম দেয়। তো সেই যদি সেরকম কোনো সিস্টেম আমরা অবলম্বন করি, আমরা পয়সা পাবো, ঠিক আছে, ব্যবসা ভালো হবে। তো চ্যালেঞ্জ রাহুর কাজগুলো হলো না যে শর্টকাটে পয়সা দেওয়া। এবারে শর্টকাটের পয়সা ইনকাম করতে গেলে বুদ্ধি লাগে, সে যদি থাকে হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর না হলে ওই ঘষে মজে কাজ করতে হবে, এই হলো ব্যাপার। আচ্ছা, এরপর চলে আসবো আসল ঘটনার কথা, যেটা মঙ্গল আর শুক্রের মধ্যে দৃষ্টি বিনিময় হবে। শুধুমাত্র এখন শুক্র চিত্রা নক্ষত্রে প্রবেশ করাতেই নেপালে মানে বিপর্যয় হলো, বন্যা বিপর্যয়, ভূমিধস হলো। তো এইবারে এখন যখন লাস্ট 15 ডেজ অফ সেপ্টেম্বর, তখন কি হবে, যখন মঙ্গল আর শুক্র একে অপরের সঙ্গে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করবে, একবার ভেবে দেখো। তাই বলছি যে এই যে গত পরশু যেটা হয়ে গেল, সেটাই শেষ নয়, এটা হয়তো শুরু হতে পারে। তো এরপরে আরও হয়তো আছে, ও অপেক্ষা করছে। তাই বলবো যে প্রয়োজন ছাড়া পাহাড় পর্বত জলে জঙ্গলে না যাওয়া এখন ভালো, অন্তত যতক্ষণ না তোমাদের পঞ্চমপতি রবি নবমভাবে না যায়, কোথায়, ধনু রাশিতে না যায়, প্রয়োজন ছাড়া কোথাও দুর্গম স্থানে যাত্রা করবে না, এটা আমার পরামর্শ রইলো। বাকিটা তোমাদের ইচ্ছা আর হরির ইচ্ছা। বাকি আর ভিডিও বড় করবো না, অনেকটা ভিডিও বড় হয়ে গেছে। আমি খুব পপুলার জ্যোতিষী নই যে আমার ভিডিও বড় হলেও সবাই দেখবে। আমি এই বলে শেষ করছি যে মেষ রাশির লোকদের, মানুষদের বলবো যে সেপ্টেম্বর মাস সুযোগ আর চ্যালেঞ্জ দুটোই আছে, আর চ্যালেঞ্জ বেশি, সুযোগ কম। বর্তমান ব্যবস্থাটাই এরকম। তো চ্যালেঞ্জ পার করো, আবার পরের মাসে গিয়ে আবার সুযোগ হয়তো আসতে পারে। তাই মঙ্গলের জন্য, বিশেষ করে মেষ রাশির জন্য পুরো জীবনটাই চ্যালেঞ্জ আর যুদ্ধ, তাই নতুন কিছু নয় এগুলো। তোমরা এগুলো আমি মনে করি ওভারকাম করতে পারবে খুব সহজেই। তো ভালো থেকো। আর হ্যাঁ, রেমেডির কথা যেটা বলবো, দেখো মঙ্গল নিচস্থ হয়ে অনেক দিন থাকবে। তো রেমেডির জন্য আমি বলবো যে সব থেকে যেটা তোমাদের জন্য, যদি মেষ রাশি মেষ লগ্ন হয়, অন্যান্যদের জন্য বলছি না, সর্বদা লাল রুমাল বা লাল কাপড় ওর মধ্যে পকেটের মধ্যে রাখবে, আর হনুমান চালিসা পকেটে ক্যারি করবে। ঠিক আছে, হনুমান চালিসা ছোট্ট পাওয়া যায়, সবসময় পকেটে ক্যারি করবে। আর রোজ যে যত পারো 108 বার পারলে 108 বার, 1000 বার পড়লে 1000 বার হনুমান চালিসা মুখস্থ করে আওড়াবে। ঠিক আছে, যেন হনুমান চালিসার মধ্যে একটা এমন একটা গুণ আছে না, শক্তি আছে না, যারা ফিল করে, যারা পড়ে তারা বুঝতে পারবে, দেখে বুঝিয়ে বলার কিছু নেই। ঠিক আছে, তো তোমরা এটা করতে থাকো, রোজ করতে থাকো, একটা ভাইব্রেশন পাবে। সমস্ত ধরনের শক্তি, অশুভ শক্তি
তোমাদেরকে কাছে আসতেও ভয় পাবে। এটা একদম অনিবার্য সত্যি। ব্রেন থেকে শুরু করে আমাদের যত নার্ভ আছে সব, মানে যত কোষ আছে সমস্ত কিছু অ্যাক্টিভ হয়ে যায়, সুপার অ্যাক্টিভ হয়। 72,000 নারী অ্যাক্টিভ হয়ে যায় হনুমান চালিসা পড়লে। আর তোমাদের জন্য শক্তি হলো হনুমানজি, তাকে পুজো করো। আর তার মন্ত্র পুজো মানে সবসময় যে ধূপ ধুনো দিয়ে পুজো করতে হবে এমন কোনো ব্যাপার নয়। কোনো ঔপচারিকতা না করে একদম যেটা ভক্তি, যেটা আসল ব্যাপার সেটাকে গ্রহণ করো। জীবনে বদলাবার জন্য খুব কাজে দেবে, জীবনকে এবং ভাগ্যকে বদলাবার জন্য কাজে দেবে। তো এটা করতে থাকো। আচ্ছা, তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।